জাপান ঠিক যেন এক রূপকথার দেশ। জাপান সম্বন্ধে আপনারা অনেকেই অনেক কিছু জানেন। আপনারা জানেন যে জাপান বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সে পেরিয়েছে। যেমন এখানে পারমাণবিক বোমা বর্ষিত হয়েছে হিরোশিমা নাগাসাকিতে, সেখানে ধ্বংস হয়েছে দুটি শহর। আবার কখনো সুনামিতে সারা দেশ বিপর্যস্ত হয়েছে। আবার এই জাপানেই দেখা যায় যে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর আগ্নেয়গিরি ফুজিয়ামাকে। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা সবাই জানি যে জাপান টেকনোলজির দিক থেকে কতখানি উন্নত। এও আমরা জানি আমাদের ভারতবর্ষের ছেলেমেয়েদের থেকে জাপানের ছেলেমেয়েরা এডুকেশানে অনেক অ্যাডভান্স। আবার অর্থনীতির দিক থেকেও জাপান ভারতবর্ষের থেকে অনেক এগিয়ে। কারণ কি? কারণ সেখানকার শিশুদের বা সন্তানদের সুন্দর লালন পালন ব্যবস্থা। কিভাবে জাপান শিশুদেরকে সুন্দরভাবে লালন পালন করে, কিভাবে জাপানে শিশুদেরকে ভবিষ্যৎ প্রজন্মের উপযুক্ত উত্তরাধিকারী করে তোলে। যদি আপনি চান আপনার সন্তানও হয়ে উঠুক ভবিষ্যতে একজন সফলময় ব্যক্তি, তাহলে আজকে জাপানের 6খানা পদ্ধতি নিয়ে আলোচনা করব, যে পদ্ধতিতে তারা সন্তানদের লালন পালন করে থাকেন এবং যে পদ্ধতিতে তাদের ছেলেমেয়েরা এত সুন্দর সামনের দিকে এগিয়ে যেতে পারে। সেই 6খানা পদ্ধতি জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। জাপান এগিয়ে থাকার কারণ না, প্রথমত পঠন রীতি। তাদের পড়াশোনার একটা বিশেষ সিস্টেম আছে, যেই সিস্টেমের জন্য ছেলেমেয়েরা অনেক এগিয়ে। দ্বিতীয়ত জাপানি কিছু সংস্কৃতি আছে, যে সংস্কৃতির জন্য তারা আমাদের দেশের থেকে অনেক এগিয়ে। আর আছে তাদের জীবন জীবিকার ধরন, তাদের শৃঙ্খলাপরায়ণ জীবন জীবিকা, অনেক কিছু তাদের কাছে শিখতে হবে। যদি আমরা এই 6খানা অভ্যাস ঠিকমতো আমাদের ছেলে মেয়েদের 21 দিন অভ্যাস করাতে পারি, তাহলে আমাদের ছেলে মেয়েদের কি দূর হবে? প্রথমে দূর হবে দীর্ঘ সূত্রতা, অর্থাৎ একটা কাজ হবে, করব, এই ব্যাপারটা আর থাকবে না। দ্বিতীয়ত কি থাকবে? অলসতা দূর হবে। আর কি থাকবে না? অসফলতার ভয়, আমি পারবো না, আমি অসফল হয়ে যেতে পারি, আমার দ্বারা সম্ভব নয়, এ ধরনের মানসিকতা তাদের দূর হবে। আর কি অর্জন করবে তারা? কি চরিত্রের উন্নতি সাধন করবে? প্রথমত উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত কি হতে থাকবে? সার্বিক উন্নয়ন আর উন্নত কর্মদক্ষতা। প্রথমত জাপানি ভাষায় যাকে বলা হয় ইনেমোরি, অর্থাৎ স্বল্প ঘুম। এই ইনেমোরিটা কি না, তাদের স্কুলে যে পড়ানো হয়, স্কুলের মাঝে, ক্লাসের মাঝে একটু অল্প ঘুম বা ন্যাপ যাকে বলা হয়, তার ব্যবস্থা আছে। সমস্ত ছেলেমেয়েরা পড়ার ফাঁকে একটু ঘুমিয়ে নিতে পারে। শুধু তাই নয়, এই বিদ্যালয়ে নয়, কর্মক্ষেত্রেও জাপানিরা যেখানে কাজকর্ম করে সেখানেও যদি সে কোনোভাবে একটু দুর্বল অনুভব করে, কোনোভাবে যদি সে মনে করে আমার একটু এনার্জির প্রয়োজন, একটু বিশ্রামের প্রয়োজন, তাদের হালকা ঘুমের ব্যবস্থা থাকে। এমনকি তারা এমন সুন্দরভাবে নিজেদেরকে অভ্যস্ত করে নিয়েছে, তারা যানবাহনের মধ্যেও সুন্দর তারা ঘুমিয়ে নিতে পারে। দ্বিতীয়ত জাপানে যে সুন্দর একটা ব্যবস্থা আছে ক্যানবান, অর্থাৎ চার্ট বোর্ড। তারা যখন কোনো কিছু কাজের পরিকল্পনা করে, প্রথম তারা বানায় ক্যানবান, অর্থাৎ একটা চার্ট বোর্ড। এর সিস্টেম হলো যা তারা করবে বা যা করতে হবে, প্রথম ধাপে তারা স্কেচিং, প্রজেক্টের ধারণা, তারা এই কাজ করতে গিয়ে যেসব জিনিসপত্রের প্রয়োজন সেগুলো কালেকশান এবং মডেলটা কি দাঁড়াবে সেইটা নিয়ে তারা একটা সুন্দর স্কেচ বানায়। অর্থাৎ টু ডু, কি করতে হবে, এটা নিয়ে তারা প্রথম ভাবনা করে। তারপর তাদের ভাবনা চলে যায় কি কাজে লেগে পড়া, অর্থাৎ ইন প্রোগ্রেস। প্রজেক্টের ধারণা এবং তাদের জিনিসপত্র নিয়ে কি মডেল তৈরি হবে তারা পুরোপুরি ঠিক করে এবং সেই মডেল তৈরির দিকে তারা ক্রমশ এগিয়ে যেতে থাকে। এরপর চলে যায় তারা থার্ড সিস্টেমে, কাজ শেষ করা। কাজ যখন তারা শেষ করে, শেষমেশ তারা দেখে নেয় যে প্রজেক্টের ধারণাটা ঠিকঠাক ছিল কিনা এবং মডেলটা
ঠিকঠাকভাবে হয়েছে কিনা। এইভাবে তারা সুন্দর একটা স্কেচিং পদ্ধতিতে ধীরে ধীরে নিজের কাজটাকে এগিয়ে নিয়ে যায় এবং খুব সহজে অল্প সময়ে তারা যে কোনো কাজ কমপ্লিট করতে পারে। তৃতীয়ত, আরও একটা পদ্ধতি যারা জাপানিরা খুব ব্যবহার করে হলো কাইজেন, অর্থাৎ আরও ভালো করা, ক্রমশ ভালো করা। তার জন্য তারা প্রথমে কি করে না, কাজকে ছোট ছোট ভাগ করে নেয়। হতে পারে কোনো কাজ কঠিন, হতে পারে কাজের কোনোখানে হয়তো সহজ। এইভাবে একটা কাজের কঠিন দিক, সহজ দিক তারা ছোট ছোট সিস্টেমে ভাগ করে নেয়। তারপর তারা করে কি, প্রতিদিন তারা চেষ্টা করে আগের দিনের থেকে কাজের যেন একটু উন্নত হয়। এইভাবে তারা যদি করতে থাকে ধীরে ধীরে তারা কাজটাকে ক্রমশ উন্নতির দিকে নিয়ে যায়। ফলে তাদের টেকনোলজি এত উন্নত, এবং শুধু তাই নয়, তারা এই কাজটা পর্যায়ক্রমে চালিয়ে যেতে থাকে, কখনো তারা থেমে যায় না। এরপর চতুর্থ, কাইকাকু, অর্থাৎ সংশোধনের ক্ষেত্রে তারা 5টা প্রশ্ন করে, 5টা হোয়াই তারা ঠিক করে নেয়। কোনো কাজ যদি সে সংশোধন করার প্রয়োজন মনে করে, হয়তো সেই কাজে অভ্যস্ত হয়ে পড়েছে, কিছুতেই সেই কাজটা থেকে সে বেরিয়ে আসতে পারছে না, এমন একটা হয়তো কাজ তার জীবনের ক্ষতি সাধন করে দিচ্ছে, সেক্ষেত্রে তারা এই পদ্ধতি ব্যবহার করে, কাইকাকু, অর্থাৎ সংশোধন করার পদ্ধতি। যেমন ধরুন, একটি ছেলে বা আমাদের ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, তো এই কাইকাকু কিভাবে মোবাইল থেকে তাকে দূর করবে। তো 5খানা হয়। প্রথম যে হয়, সে নিজেকে প্রশ্ন করবে, আমি এত ফোন ব্যবহার করি কেন, বা ফোন আমার পড়ার ক্ষতি করে কেন। কারণ পড়ার সময় ফোন আমার পড়ার কাছেই থাকে। দ্বিতীয়ত, ফোন আমার কাছে বা সামনে থাকে কেন। আবার সেকেন্ড হয়, কারণ পড়তে বসার সময় ফোনের সুইচ অফ করতে আমি ভুলে যাই। তাছাড়া যদি কোনো গুরুত্বপূর্ণ আমার বন্ধু বা কারোর কল আসে, এই কথা ভেবে ফোনটা আমার কাছে থাকে এবং আমি ফোনের সুইচ অফ করি না। দ্বিতীয় হওয়াই। তৃতীয় হওয়াই তারা করে কি, ফোন কেন আসবে, পড়ার সময় ফোনটা আসবে কেন, তৃতীয়বার আবার প্রশ্ন করা হলো। তখন তার নিজেই সে উত্তরটা কি বের করবে, আমি তো আমার পড়ার সময় জানিয়ে দিতে পারি আমার বন্ধুদের বা আমার আত্মীয়দের, যারা আমাকে ফোন করবে, আমি কোন সময় পড়াশোনা করি সেটা তো আমি তাকে জানিয়ে দিতে পারি, তাহলে ফোনটা আমার আসবে কেন। একটা সমাধান সূত্র বেরোলো। 3 নম্বরে গিয়ে 4 নম্বরে গিয়ে আবার প্রশ্ন, কেন, কে ফোন করলো, পরে বুঝবো কি করে। আমি যদি কোনো কারণে ফোনের সুইচ অফ করে রাখি, তাহলে ওই সময়ে কেউ যদি গুরুত্বপূর্ণ ফোন করে থাকে, আমার সেটা বোঝার উপায় কি। সঙ্গে সঙ্গে উত্তর সে নিজেই বের করবে। যে ফোনে যদি এরোপ্লেন মুড করে রাখা হয়, তাহলে পরেও বোঝা যায় যে কে ফোনটা করেছে। 5 নম্বর প্রশ্ন, ফোনকে এরোপ্লেন মুডে রাখছি না কেন। 5 নম্বর প্রশ্নে গিয়ে আবার যখন সে প্রশ্ন করলো, আমি জানা সত্ত্বেও কেন রাখছি না, তখন নিজের থেকে উত্তর বেরিয়ে আসবে, এবার থেকে আমি ফোনকে এরোপ্লেন মুডে রাখব, তাতে আমার পড়াশোনার ক্ষতি হবে না। এইভাবে তার বিভিন্ন বদ অভ্যাস থেকে দূরে সরে আসবে কাইকাকু সিস্টেমে। চলুন এবার 5 নম্বর সিস্টেমে যাই, যে সিরি সাইটো সাইসো। না, প্রথম হলো সিরি। যদি কোনো কারণে আমার হয়তো একটা কাজ ভালো লাগছে না, হয়তো ধরুন আমাদের ছেলে মেয়েদের আজ পড়তে ভালো লাগছে না, তখন এই 5 নম্বর তাকে উপায় নিতে হবে, সিরি সাইটো সাইসো। তার জন্য সে কি করবে, পুরোপুরি পড়ার থেকে সে দূরে যাবে না। সেদিনটার জন্য সে কি করবে, তার যে পড়ার রুম বা পড়ার যে টেবিল, সেটা সে সুন্দর করে গোছাবে, সাজাবে সুন্দর করে, নতুনভাবে তার আগ্রহকে জাগিয়ে তোলার জন্য। দ্বিতীয়ত কি করবে, সাইটো, অর্থাৎ সেট অ্যান্ড অর্ডার। বইগুলোকে ক্রম অনুসারে বা বইয়ের গ্রুপ অনুসারে সে সেগুলোকে সাজাবে। শুধু তাই নয়, টেবিলটা যেখানে থাকার কথা হয়তো একটু সুন্দর করে রাখলো, চেয়ারটা রাখলো, তার পড়ার আদার সামগ্রীগুলো সুন্দর করে সে গুছিয়ে রাখলো। তৃতীয়ত সাইসো, গোছানোটা এতটাই সুন্দর হবে
যে তাকে খুব দেখতে নতুনত্ব মনে হবে। তার পড়ার রুম বা পড়ার টেবিল মনে হবে যে আমি আবার একটা নতুনভাবে নিজেকে তৈরি করতে পারি, সে নতুনভাবে নিজেকে আবিষ্কার করবে, ফলে তার পড়ার আগ্রহ আবার তার নতুন করে আসবে। তাহলে পুরনো সিস্টেমকে ভেঙে একটা নতুন সিস্টেমকে আনা, যাতে পড়ার বা যে কোনো কাজের আগ্রহ নতুনভাবে সৃষ্টি হয়। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি মনে হয় কারো উপকারে লাগবে বা কারোর যদি ছেলেমেয়ের এই সমস্যা থাকে তাকে শেয়ার করে দেবেন। 6 নম্বর শোকুজু বুনকা অর্থাৎ খাওয়ার সংস্কৃতি। এই 6 নম্বরের যে প্রথম শর্ত, খাবার আগে জাপানিরা যেটা করে খুব নম্রতা প্রকাশ করে। খাবার শুরুর আগে যেমন তারা বলে ইতাদাকিমাসু, এবং খাওয়ার পরে তারা বলে গোচিসো সামা। এইভাবে তারা খাওয়ারকে যেমন সম্মান দেয়, ঠিক তেমনি যাদের সঙ্গে সে খাওয়া দাওয়া করে তাদেরকেও তারা সম্মান দেয়। এবং তারা তাদের যে খাওয়ার একটা মূল বৈশিষ্ট্য, তারা সম্পূর্ণ পেট পুরে খায় না। তারা 80% খাবার খায়, 20% তারা পাকস্থলী ফাঁকা রাখে, অর্থাৎ কখনো তারা পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে না। ফলে কি হয়, আমরা বিজ্ঞানভিত্তিকভাবে জানি যে আমাদের শরীরে যে গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসের জায়গাটা এমটি থাকে, ফলে অম্ল, গ্যাস ইত্যাদিগুলো ছট করে হয় না। এমনকি বাকি অংশটা যদি জলেও পরিপূর্ণ থাকে তাহলে অ্যাসিডের তীব্রতা হয় না। এই বিজ্ঞানভিত্তিক নিয়মটা তারা খুব সুন্দর করে মেনে চলে। তো এই যে 80% খাওয়া এবং 20% ফাঁকা রাখা, এই সিস্টেমটাকে এরা বলে হারা হাচিবু। আর কি না, এদের একটা সুন্দর বৈশিষ্ট্য আছে যে এরা কোনোভাবে খাওয়ার নষ্ট করে না। এই ধারণাকে এদের বলা হয় মোত্তাই নাই, অর্থাৎ কোনোভাবে তারা খাওয়ার যেন নষ্ট না করে, যতটুকু প্রয়োজন ততটুকুই নেব, আর প্রয়োজনের থেকেও তো তারা আরও কম নেয়, কেননা তাদের এমটি রাখার জন্য স্টোমাককে এমটি রাখতে হবে। সেই হিসাবে এরা কখনো খাওয়ার নষ্ট করে না। যে দেশে খাওয়ার নষ্ট হয় না সেই দেশের অর্থনৈতিক বুনিয়াদ দৃঢ় হতে বাধ্য। আমাদের ভারতবর্ষের থেকে জাপানের কতখানি তফাৎ দেখুন। আমরা যদি এই 6খানা পদ্ধতি আমাদের ছেলেমেয়েদের অভ্যাস করাতে পারি, কি আপনার মনে হয় যে আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ, তার সমাজ, তার সংসার সুন্দর হতে পারে? সবশেষে বলি, সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর এই জাপানের 6খানা নিয়ম মেনে চলুন। আর জাপানি ভাষায় সবশেষে বলি আরিগাতো গোজাইমাস, অর্থাৎ ধন্যবাদ, নমস্কার।